আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় নিয়ে প্রথম পরিচ্ছেদ ধ্বনি তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। তো বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি খেয়াল করে দেখি তো এখানে যেটা আমরা বোঝাতে চাচ্ছি যে বাংলা ভাষায় এখানে অনেকগুলো লেখা আমরা স্কিপ করে যাই, কেন এগুলো দরকার লাগে না। তো বাংলা ভাষায় কিন্তু মৌলিক ধ্বনিগুলো প্রধানত দুই ভাগে ভাগ করেছে, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। আমরা জানি স্বরধ্বনি কোনগুলো, তা কাকে বলে এটা শিখে জানি, এটা পরীক্ষা আসে। যেমন যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস চালিত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবর কোথাও কোনো প্রকার বাধা পায় না তাকে বলে স্বরধ্বনি, যেটাকে ইংলিশে বলে বাউল বলা হয়। প্রথম কথা হচ্ছে কি, যেটা বললাম যে আমরা যখন স্বরধ্বনি উচ্চারণ করি তখন আমাদের মুখের ভিতরে বাতাস কোথাও বাধা পায় না, এটা হচ্ছে স্বরধ্বনি। আর স্বরধ্বনি ইংরেজির নাম বাউল। বাংলা শিখবেন, ইংরেজি শিখবেন, যারা মনে করেন যে ব্যাংক প্রস্তুতির জন্য বা ইংলিশ অনেক প্রশ্ন মধ্যে এরকম আসে, বাংলায় প্রশ্ন কিন্তু অনেক সময় দেখা যায় যে ইংরেজিতে, যে বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন এনজিওতে এরকম আসে। যাই হোক, ব্যঞ্জন ধ্বনি যে বাতাস আমাদের মুখে ঘর্ষণ লাগে, কোথাও না কোথাও বাধা পায়, ঠোঁটে, নাকে, জিহ্বায়, তালুতে, এটা বলে ব্যঞ্জন বলা হয়। এটা বলে কনসোনেন্ট। ব্যঞ্জন বর্ণ কোনগুলি আমরা জানি। বর্ণ ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলা হয়। বর্ণ ইংরেজি লেটার। স্বরবর্ণ আমরা চিনি, ব্যঞ্জন বর্ণ আমরা চিনি। বর্ণমালা যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে বলে বর্ণমালা, যেটা ইংলিশে বলে আলফাবেট। তো আমাদের বর্ণমালা মানে কোনটা, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দুইটাকে ঢুকাই দিবেন বর্ণমালার ভিতরে। তার মানে কি বর্ণমালার ভিতরে কিন্তু স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ সবগুলো আছে। এবার আসেন বাংলা বর্ণমালায়। আমরা যদি খেয়াল করি বাংলা বর্ণমালা মোট হচ্ছে 50টা বর্ণ, স্বরবর্ণ 11, ব্যঞ্জন হচ্ছে গিয়ে আপনার 39টা। এগুলো দেখে নেবেন। স্বরবর্ণ আর ব্যঞ্জন দেখেন ক, খ, গ, ঘ, ঙ থেকে 5টা, ছ থেকে 5টা, এবার দিয়ে রাখছে মোট 50টা। বিশেষ জ্ঞাতব্য, এটা বিশেষ ইম্পর্টেন্ট, ওই ও এ দুটি দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনি। মানে দ্বিস্বর মানে কি দুইটা স্বর আছে, দ্বিস্বর মানে দুইটা স্বর। যৌগিক স্বরধ্বনি, যৌগিক আর মৌলিক মানে কি, মৌলিক মানে একটা যেটা আর ভাঙা যায় না, আর যৌগিক মানে বাংলা দুই একটা পাওয়া যায়। তাহলে আপনি ওই এবং ঔকে আমরা বলবো দ্বিস্বর মানে দুইটা স্বর আছে, অথবা যৌগিক স্বরধ্বনি বলবো, কারণ এটাকে বাংলায় দুই একটা পাওয়া যায়। যেমন আমরা ওইকে বাংলা আমরা পাবো অ প্লাস রস্যই ওই, আর ঔকে আমরা পাবো অ প্লাস রস্যু ঔ। তাহলে যেহেতু আমরা এগুলোকে বাংলায় দুইটা পাইতেছি তাই দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনি বলবো। এবার আসেন কার নিয়ে আসেন। কার মানে আমরা ভালো করে আমরা জানি, আমরা 1, 2তে পড়েছি, আকার, ইকার, রস্যিকার, এইগুলোকে বলে কার। রিকার, একার, ওইকার, এইগুলো। তাহলে বাংলা কয়টা কার আছে? আছে আপনার 10টা আছে, কারণ অকার বলে কোস্তা নাই, আকার, রস্যিকার থেকে শুরু হয়েছে। তাহলে অ কিন্তু বাদ যাবে, রস্য অ এটা বাদ যাবে। এখানে কিন্তু এই লেখা আছে কোনগুলো, আকার, ইকার, রস্যিকার দেওয়া আছে, আপনি দেখতে পারেন। ফলা, বাংলা কিন্তু ফলা আছে 6টা। কই লেখা আছে দেখবেন, বাংলা কিন্তু ফলা 6টা আছে। কি কি ফলা আছে আসলে আমরা দেখি। ম ফলা একটা, জ ফলা একটা, র ফলা একটা, ল ফলা একটা, আর একটা হচ্ছে ব ফলা একটা। কটা আছে? জ ফলা, জ, ম, র, ল, ব, আর একটা হচ্ছে ম। ঠিক আছে, 6টা আছে। কোনগুলো? ম ফলা, ব ফলা, জ ফলা, র ফলা, ল, র একটা, ল একটা। ঠিক আছে, আরেকটা হচ্ছে ব ফলা। ওকে, কিন্তু খুঁজে বার করে নেবেন এগুলো। আচ্ছা, ক থেকে ম পর্যন্ত 25টাকে বলা হয় স্পর্শধ্বনি বলা হয়, কিন্তু কোনো কোনো বইয়ে দেখবেন যে 20টা লেখা আছে। এই হইলে গিয়ে আমাদের সমস্যা, কারণ এক এক বইয়ে এক এক রকম লেখা থাকবে। এখানে খেয়াল করে দেখেন যে আবার নতুন বইটা যেটা আপনি খেয়াল করে দেখবেন যে 2021 সাল থেকে যে বইটা বাংলা ব্যাকরণ নবম দশম চালু করছে, ওইটার মধ্যে দেখবেন যে 20টা লেখা আছে। এখানে ক থেকে ম পর্যন্ত 25টা স্পর্শধ্বনি বলছে। এখন কীভাবে বলছে আমরা দেখি। নতুন যে ব্যাকরণ বই আছে নবম দশম, এখানে কিন্তু ক, খ, গ, ঘ দেওয়া আছে, উম দেয়া নেই। ওই যে নাসিক্য যেগুলো আছে এই নাসিক্যগুলো বাদ দেয়া দিছে। তা নাসিক্য বাদ দিলে কিন্তু 20টাই হয়, কারণ এখান থেকে 5টা বাদ গেল। তাহলে ক থেকে ম পর্যন্ত 25টা জায়গায় 20টা আমরা বলবো যদি সেখানে নাসিক্য বর্ণগুলো বাদ যায়। উম, নিয়, মূর্ধন্য, দন্তন্য, ম এগুলো যদি বাদ দিই তাহলে আমরা বলবো যে স্পর্শধ্বনি হচ্ছে 20টা। আর নাসিক্য এগুলো দিয়ে যদি আমরা শুরু করি তাহলে আমরা বলবো 25টা। তাই পুরাতন এবং নতুন দুইটাই সঠিক। নতুন বইয়ে বলছে যে মানে 5 নাম্বারটা যেটা ক, খ, গ, ঘ, উমটা বাদ যাবে, চ, চ বর্গীয় জ, নিয়টা বাদ যাইব, শেষেরটি বাদ যাব। তাই এগুলো বাদ দিলে 5টা কমে যাচ্ছে, তাই 20টা। ককে বলা হয় কিন্তু ক, খ, গ, ঘ, উম এগুলোকে বলা হয় কিন্তু কণ্ঠ, মনে রাখতে হবে। চ, ছকে বলা হয় তালব্য, ট, ঠকে বলা হয় মূর্ধন্য, ত, থ, দন্তকে বলা হয় দন্ত, প, ফ, ব, কে বলা হয় উষ্ট। অনেকে এগুলো বুঝে না। এখানে খেয়াল করে দেখেন ক, খ, গ মানে কণ্ঠ, মানে এটা কণ্ঠ থেকে উচ্চারিত হয়।
চ ছ বর্গীয় জ এগুলো আপনার তালু থেকে উৎপন্ন হয়, তালব্য। ট ঠ ড ড মূর্ধন্য, শেষে দেখবেন মূর্ধন্য আছে, এখানে মূর্ধন্য মনে রাখবেন। ত ত দ দ দন্তন্য, দন্তন্য যেহেতু এখানে দন্তধ্বনি। প ফ ব ব ম এটা বলা হয় উষ্ট। উষ্ট মানে হচ্ছে ঠোঁট, অর্থাৎ প ফ ব ব যদি আপনি উচ্চারণ করেন তখন বাতাস ঠোঁটে আসা মানে ঘর্ষণ করে বা ধাক্কা দেয়, যার কারণে ঠোঁট ধ্বনি বলে। উষ্ট মানে ঠোঁট। এটা ক বর্গীয়, ছ বর্গীয়, ট বর্গীয় বলা হয়। তো এখানে আরও দেওয়া আছে উচ্চারণের মানে স্থানের নাম অনুসারে এই ব্যঞ্জনদেরকে 5 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয়, তালব্য বা অগ্রতালু, মূর্ধন্য বা পশ্চাৎদন্ত, দন্ত বা অগ্রদন্ত, উষ্ট একটা। তো এখানে কিন্তু একটা লিস্ট দেওয়া আছে, এটা আপনি দেখে নেবেন। তো আমরা যদি খেয়াল করে দেখি ক খ গ ঘ ম যেটা, এটাকে আমরা বলছি কণ্ঠ বা জিহ্বা, মানে জিহ্বামূল থেকে উৎপন্ন হয়। চ ছ বর্গীয় জ ঝ আর তালব্যস্য অন্তস্থ জ অন্তস্থ অ, এটা ফোটারা আইসে না, এটাকে বলা হয় তালব্য বর্ণ বলা হয় বা অগ্রতালু থেকে আসছে। ট ঠ ড ড মূর্ধন্যস্য অন্তস্থ র ড বিন্দু ঢ বিন্দু, এটা হচ্ছে পশ্চাৎদন্তমূল থেকে উচ্চারণ হয়। আর উচ্চারণের নাম হচ্ছে আপনার মূর্ধন্য বা পশ্চাৎদন্তমূলীয়। তথ দ দ দন্ত ন আর ল দন্ত, সেগুলো দন্ত অগ্রদন্ততে আসে। প প ব ব ম এগুলো হচ্ছে ঠোঁট, তাই বলে উষ্ট। উষ্ট মানে ঠোঁট, তাই উষ্টবর্ণ। খণ্ড ত যেটা আমরা দেখি, এটা কিন্তু ত, যে ত এর কিন্তু অর্ধেক, তাই খণ্ড ত কিন্তু তই। খণ্ডত্বকে স্বতন্ত্র বর্ণ হিসেবে ধরা যায় না, কারণ খণ্ডত্ব হচ্ছে আপনার ত যে বর্ণটা আছে এটার অর্ধেকটা। কোন একটা বইয়ে সম্ভবত এটা লেখা আছে, জর্জে MP3 অথবা প্রফেসর কোন একটা। অনুসর্গ, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই তিনটাকে বলা হয় পরাশ্রী বর্ণ বলা হয়। পরাশ্রী কারণ এটা পরের উপর আশ্রয় করে, নিজের কোনো মানে পায়ের মাটি নাই, সে অন্যের ঘাড়ে বসে বা অন্যের উপর আশ্রয় করে। আমরা জানি ওম, নিয়, অনেকে বলে ইয়, মূর্ধন্য, দন্তন্য এবং ম, যদি আমি উচ্চারণ সঠিক পারি না। যা হোক, এই 5টা বর্ণকে বলা হয় অনুনাসিক, নাসিক্য। ঠিক আছে, এখানে নাক দিয়ে বাতাস বের হয় এগুলো উচ্চারণ করলে। এখানে যেটা আছে আপনার স্বরধ্বনি, হ্রস্বতা এবং দীর্ঘতা দেওয়া আছে। ঠিক আছে, যৌগিক স্বর দেওয়া আছে, আমরা এগুলো একটু দেখে নিব, অতগুলো ইম্পর্টেন্ট না। এখানে ইম্পর্টেন্ট আছে যে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 25টা, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এখানে দেওয়া আছে যে আ প্লাস রস্যি আই যাই বাই, আ প্লাস রস্য আউ লাউ, আ প্লাস এ আই যাই খাই, এগুলো আপনি একটু দেখে নেবেন, কারণ এগুলো উচ্চারণগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। বাংলা বর্ণমালায় মানে যৌগিক স্বরজ্ঞাপক 2টা বর্ণ আছে, ও এবং ও। সেটা আগে আমরা বলছি যৌগিক স্বরজ্ঞাপক বা দ্বিস্বর 2টা পাই আমরা, ও এবং ওরে বাংলে 2টা বর্ণ পাই, এটা কেন লেখছে। তো আমরা আরও দেখি, এটা কি শেষ হবে না? লেখা আছে ব্যঞ্জনধ্বনি বিভাগ ও উচ্চারণগত নাম। খেয়াল করে দেখেন, আমরা বলছি ক থেকে ম পর্যন্ত 25টাকে বলে স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন বলা হয়। স্পর্শ বা স্পৃষ্ট একই কথা। নতুন নবম দশম ব্যাকরণে দেওয়া আছে কিন্তু 20টা। কেন? ওই সবার শেষে যে ক খ গ ঘ উমটা বাদ গেছে, কি 5 নাম্বারটা অনুনাসিক যেটা, এটা বাদ গেছে। তো এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অঘোষ এবং ঘোষ, এই 2টা নিয়ে আমরা আলোচনা করব। অঘোষ হচ্ছে কি আপনার প্রথম 2টা অঘোষ, মানে ক খ এই 2টা। চ ছ ক্ষেত্রে চ ছ, ট ঠ 2টা, মানে এই যে সিরিয়ালে আছে যে আমরা যে 5টা একটু আগে কোথায় যেন পড়েছিলাম, ওই জায়গায় বা কোথায় পড়ছে, ওই যে এখানে পড়ছে আপনি। প্রথম যে 2টা আছে ক খ চ ছ ট ঠ থ ত ফ ফ, এই 2টাকে আমরা বলবো আপনার অঘোষ বলবো। আর বাকি যে 3টা আছে মানে ক খ যদি হয় আপনার অঘোষ, তাহলে গ ঘ যেগুলো আছে এই মানে ঘ ঘ, এটাকে আমরা বলা হয় ঘোষ বলবো। আবার দেখেন, এটা আমরা নিচে আলোচনা করব। ঠিক আছে, যে শুধু অতটুকু মনে রাখেন, অঘোষ মানে হচ্ছে সিরিয়ালে প্রথম 2টা আর ঘোষ হচ্ছে বাকি 3টা। এখানে অনেকে বলতে পারে যে কিন্তু 2টা দেওয়া আছে, হ্যাঁ আছে, আমরা নিচে গেলে বলবো এখানে কম দেওয়া আছে। অল্প প্রাণ এবং মহাপ্রাণ যদি আমরা খেয়াল করি, প্রথমটা অল্প, পরেরটা হচ্ছে মহা, মানে ক হচ্ছে অল্প, খ হচ্ছে মহা, গ হচ্ছে অল্প, ঘ হচ্ছে মহা। তাহলে উম কি হইব? উম হইব নাসিক্য। তাহলে একটা অল্প একটা মহা। এবার সিরিয়ালে যাবেন, ট হচ্ছে অল্প, ওই যে এখানে খেয়াল করেন, চ হচ্ছে অল্প, ছ হচ্ছে গিয়ে মহা, বর্গীয় জ হচ্ছে কি অল্প, ঝ হচ্ছে কি মহা, মহাপ্রাণ যেটা। আর তাহলে ইয়টা বা নিয়টা কি হবে? এটা হবে অনুনাসিক, মানে নাক দিয়ে উচ্চারিত হয়। উষ্যধ্বনি যেটাকে বলা হয় সেটা হচ্ছে গিয়ে তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ। এই যে 4টা আছে তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এগুলো উষ্যধ্বনি বা শীষ ধ্বনি বলে। এখানে উচ্চারণ করলে আপনার শীষের মতো আছে। তালব্যস্য যদি শীষ, শি শব্দ মানে আসে শীষ, এরকম আসে।
তালব্য মূর্ধন্য দন্ত স এই তিনটি বর্ণে দোধিত ধ্বনির অঘোষ অল্প প্রাণ আর হ ঘোষ মহাপ্রাণ ধ্বনি বলতেছে যে এই যে তালব্য মূর্ধন্য দন্ত স এই শীষ ধ্বনি যেটা এই তিনটা হচ্ছে অঘোষ অল্প প্রাণ আর আপনার হ হচ্ছে গিয়া ঘোষ মহাপ্রাণ। অন্তস্থ ধ্বনি যারা অন্তস্থ জ এবং ব এ দুটো বর্ণে দোধিত ধ্বনি উচ্চারণ স্থান স্পর্শ ও উষ্ণ ধ্বনির মাঝামাঝি, এই জন্য এদের বলা হয় অন্তস্থ ধ্বনি। আচ্ছা, এটার দরকার নেই, এখানে উচ্চারণের ধ্বনিয়া দেওয়া আছে, এটাও আপনি একটু দেখে নেবেন, এতটা দরকার নেই, তারপর একটু পরে নেবেন। এটা আমাদের খুবই দরকার, এই চারটা। উপরে দেখেন আপনি বাংলা স্বরধ্বনিগুলো উচ্চারণের নিচে একটা চক দেওয়া আছে। এখন এখানে খেয়াল করে দেখেন যে সম্মুখ উষ্ঠদর প্রসৃত শব্দ হচ্ছে আপনার এইগুলো, কেন্দ্রীয় হচ্ছে শুধু আ, পশ্চাৎ মানে পিছনের দিকে উষ্টাদর গোলাকৃত হচ্ছে রস্য এবং দীর্ঘ উ এবং অ। তাহলে আপনাকে প্রশ্ন যদি আসে উচ্চ কোনটা, এই সারিটা হচ্ছে উচ্চ, এটা হচ্ছে উচ্চ মধ্য, এটা নিম্ন মধ্য, তাহলে আ হচ্ছে নিম্ন শব্দ, এটা এই চারটা দেখে নেবেন, এটা লাগে পরীক্ষা আসে। এখানে আরও দেওয়া আছে, আপনি দেখেন যে অ দুইভাবে লিখিত হয়, স্বাধীনভাবে ব্যবহৃত হয় অ, যেটা হচ্ছে অমর অনেক, এটাও কিন্তু আসে পরীক্ষায়। শব্দের মধ্যে অন্য বর্ণের সাথে বিলীন হয়, যেমন কর, কর যুগ অ কর, বল, বল যুগ অ বল, বা কর বল, এরকম যেটা এখানে দিচ্ছে কর, ক প্লাস অ প্লাস র প্লাস অ, বা বল ব যুগ অ যুগ ল যুগ অ। তাহলে এই যে ব যুগ অ ব, ল যুগ অ ল ব ল, এর মধ্যে অ আছে যেটা, এটা বলা হয় বিলীন মানে লুপ্ত আছে। তো অধ্বনি দুইটা উচ্চারণ আছে, একটা হচ্ছে বিবৃত বা স্বাভাবিক, যেমন অমল অনেক কত, অমল অনেক বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ। আর সংবৃত এটাকে বলা হয় উ ধ্বনির, অর্থাৎ অ না বলে উ বলে, উদির উতুল মন, এরকম। মানে আমি বোঝাতে চাচ্ছি বিবৃত বা স্বাভাবিক মানে অরে আমরা অ বলবো, অমল অনেক। আর সংবৃত এটাকে আমরা উ এর মতো বলবো, তাই উ ধ্বনির মতো উচ্চারণ বলতেছে, যেমন উদির উতুল ও উতুল, অতুল না উতুল, মানে এরকমভাবে উচ্চারণটা সাধারণত আসে, উতুল এরকম। তো অধ্বনি স্বাভাবিক বা বিবৃত উচ্চারণ দেশে শব্দের আদিতে স্বাভাবিক, যেটা অটল অনাচার, মাঝখানে আসতে পারে অ কিংবা আযুক্ত ধ্বনি পূর্ববর্তী অধ্বনি, যেমন অমানিসা কথা, মধ্য দেওয়া আছে, কলম বৈধতা এভাবে দেওয়া আছে, এগুলো তেমন আসে না পরীক্ষায়, তো একটু দেখে নেবেন। অধ্বনি সংবৃত দেওয়া আছে, যেমন আমরা মানে একটু বলছে যে অধ্বনি বিবৃত উচ্চারণে চল বেশি ফাঁক হয়, ঠোঁট তত বাঁকা বা গোল হয় না, কিন্তু সংবৃত উচ্চারণে চলে ফাঁক কম হয়, মানে ঠোঁট গোলাকৃত হয়। অর্থাৎ আমরা যখন অধ্বনি উচ্চারণ করব, যদি উ এর মতো ঠোঁট দুইটা যদি গোল হয়ে যায় তাহলে সেটা হবে সংবৃত, যেটা স্বাভাবিক নয়। তো এখানে দেখেন দেওয়া আছে কতগুলো শব্দ দেওয়া আছে। প্রতিবার আমরা প্রতিভা বলতেছি, অতির উতি, করুণ রে করুণ, মানে অতি না বলে উতি, মানে অর্ডারে উ এর মতো মনে হইতেছে উচ্চারণ করতেছে। একইভাবে আধ্বনি দেওয়া আছে সেম, রস্যই দীর্ঘই, রস্য দীর্ঘ উ রি এও দেওয়া আছে। বাংলায় রি ধ্বনিকে স্বরধ্বনি বলা চলে না, সংস্কৃতিতে এই ধ্বনিটি স্বরধ্বনিতে উচ্চারিত হয়, অর্থাৎ বাংলায় কিন্তু রি ধ্বনি নাই, কিন্তু সংস্কৃত স্বরধ্বনিতে কিন্তু রি আছে, তাই বাংলা ভাষা আনা হয়েছে। আচ্ছা দেখেন এখানে এ ধ্বনি দেওয়া আছে, মানে পদের অন্তে এ সংবৃত, পথে ঘাটে। আমরা আগেও বলেছি স্বাভাবিক একটা, আর সংবৃত মানে উ এর মতো হয়, যেটা আমরা অধ্বনি ক্ষেত্রে পড়েছি, এটা এখানে দেওয়া আছে। তো আমরা এখানে দেখেন আর নিচে এখানে সবগুলো উচ্চারণ দেওয়া আছে, আপনি সবগুলো দেখবেন যে খাঁটি বাংলা শব্দে কিন্তু এ ধ্বনি কীভাবে হয়ে দেওয়া আছে, খেমটা, ড্যাপসা, তেলাপোকা, এরকম। ক বর্গীয় ধ্বনি যদি আমরা খেয়াল করি, ক বর্গীয় ধ্বনি আমরা আগেও বলছি ক খ গ ঘ ম, এগুলোকে জিহ্বা মূলীয় বলা হয় বা কণ্ঠ বলা হয়। চ বর্গীয় হচ্ছে চ ছ, এটা তালব্য বলা হয়। ট বর্গীয় যেটা এটাকে বলা হয় আপনার দন্তমূলীয় বা মূর্ধন্য ধ্বনি। ত যেটা এটাকে বলা হয় দন্ত ধ্বনি। প যেটা এটা বলে উষ্ঠ, উষ্ঠ মানে কিন্তু ঠোঁট। তাহলে ক থেকে ম পর্যন্ত কয়টা আছে? 25টা আছে। আর উম ইয় মূর্ধন্য দন্ত নম এগুলোকে কি বলা হয়? এগুলো বলা নাসিক বা অনুনাসিক বলা হয়। চন্দ্রবিন্দুকে নাসিক্য বলা হয়। অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এই তিনটাকে বলা হয় পরাশ্রী বর্ণ, পরের উপরে থাকে। উম এবং অনুস্বার বর্ণে দুদিত ধ্বনি রূপে কোনো পার্থক্য থাকে না। দুদিত মানে কি একই রকম, কি বুঝাচ্ছে যে রং আপনি এমন লিখতে পারেন, এমন লিখতে পারেন, একই কথা। ইয় বর্ণটা অনেক সময় ইয়র মতো লেখা হয় কি বুইয়া, ছ বর্গীয় ধ্বনির আগে থাকলে ইয় এর উচ্চারণ বৈশিষ্ট্য বজায় থাকে, এটা বলছে। এগুলো পরীক্ষা আসে না। আবার বলছে যে বাংলায় মূর্ধন্য এবং দন্তন্য দুইটার কোনো পার্থক্য নেই, কেবল ট বর্গীয় ধ্বনির আগে বসে। এটা আমরা শতনত বিধান আছে, ওইটাই আলোচনা করব।
উম, অনুসার, ইয়, মূর্ধন্য এই 4টি বর্ণে দ্বন্দ্বিত ধ্বনি কখনো শব্দের প্রথমে আসে না। অর্থাৎ এই 4টা বর্ণ এই 4টা এমন মানে বর্ণ যেটা দিয়ে প্রথম শুরু হয়েছে এরকম পাবেন না। যেমন একটা শব্দ বলতে পারবেন না যে শব্দটা প্রথম অক্ষর মূর্ধন্য বা উম দিয়ে শুরু হয়েছে, এটা বলতেছে। অল্প প্রাণ মহাপ্রাণ নিয়ে এখানে আলোচনা আছে, যেখানে আমরা মিস করেছি উপরের দিকে, এখানে এটা বিস্তারিত আলোচনা আছে। অল্প প্রাণ মানে কি, যে কোনো ধ্বনি যদি আমরা উচ্চারণের সময় যদি শ্বাস কম লাগে, নিঃশ্বাস যদি জোরে না হয় তাহলে অল্প প্রাণ। অল্প প্রাণ মানে কম শ্বাস লাগছে। মহাপ্রাণ মানে কি শ্বাস বেশি লাগছে, নিঃশ্বাস জোরে নিতে হয়েছে। আর তাহলে অল্প মানে কম শ্বাস, মহা মানে বেশি শ্বাস। অঘোষ মানে হচ্ছে গিয়ে স্বরতন্ত্রী অনুরণিত হয়েছে না। আর ঘোষ মানে স্বরতন্ত্রী, আমাদের কণ্ঠনালী আমাদের স্বরযন্ত্র যেটা আছে এই স্বরতন্ত্রী অনুরণিত হলে সেটা হচ্ছে ঘোষ। উপরে সেটা হচ্ছে গিয়ে আমরা খেয়াল করে দেখব, প্রথম 2টাকে আমরা বলবো অঘোষ, পরে 3টাকে আমরা বলবো ঘোষ। প্রথমটা অল্প, পরেরটা মহা। প্রথমটা অল্প, পরেরটা মহা, মানে একটা অল্প একটা মহা, একটা অল্প একটা মহা, আর সবার শেষটাকে বলবো আমরা নাসিক্য বলবো। এটা এখানে 4তে আছে। অন্তস্থ ধ্বনি আমরা যেমন অন্তস্থ আছে, অন্তস্থ জ, অন্তস্থ র, ল, ব। অনেকে বলবে ল কীভাবে অন্তস্থ হইল? হ্যাঁ, ল এবং ব দুইটাই অন্তস্থ। যাই হোক, তারপর আমরা উষ্ণধ্বনি নিয়ে আমরা আলোচনা আগে করেছি। উষ্ণধ্বনি কোনগুলো? শীষের মতো যেটা আছে, তাহলে বিষম মূর্ধন্য সদন্ত হ, এইগুলোকে। আবার এটাকে শীষ ধ্বনিও বলা হয়। হ কিন্তু উষ্ণধ্বনি, হ হচ্ছে কি আপনার মহাপ্রাণ, ঘোষ মহাপ্রাণ। অনুস্বার এবং উম দুইটা একই উচ্চারণ, এটা বলতেছে। বিসর্গ হ এর উচ্চারণে প্রাপ্ত ধ্বনি। বিসর্গ হলো অঘোষ হ এর উচ্চারণ, ঠিক আছে? অঘোষ হ এর মতো উচ্চারণ বিসর্গ। এটা মনে রাখতে হবে যে হ কিসের মতো উচ্চারণ? অঘোষ হ। খেয়াল করে দেখেন ড বিন্দু, ঢ বিন্দু যেটা, এই দুইটা তারণজাত ধ্বনি বলা হয়, তারণজাত। তো এটা অনেক বড় একটা অধ্যায় দেখা যাচ্ছে। তো আচ্ছা ঠিক আছে, আমরা চলতে থাকি। এখানে দেখেন কার দেওয়া আছে। কার মানে কি আমরা জানি 10টা কার আছে, আকার, ইকার, রস্যিকার, এগুলোতে শব্দ দেওয়া আছে। ফলা, আমরা ওইখানে ফলাকে মিস করছি অনেকবার, আমি খুঁজার চেষ্টা করছি বার করার জন্য, কিন্তু খুঁজা পাইতে অনেক সময় লাগছে, সময় নষ্ট হয়েছে। এখানে একসাথে দেওয়া আছে, সময় নষ্ট হবে না। ফলা হচ্ছে আপনার 6টা। একটা হচ্ছে ন ফলা, সেটা মূর্ধন্য হোক বা দন্তন্য হোক। একটা হচ্ছে ব ফলা। দেখেন চিহ্ন, রত্ন, পূর্বাহ্ন, অপরাহ্ন, এগুলোর মধ্যে কি আছে? এই মূর্ধন্য আছে। ব ফলা বিশ্বাস, নিঃশ্বাস। ম ফলা পদ্ম, আত্মা। জ ফলা র ফলা, ল ফলা, এইগুলো দেওয়া আছে, ঠিক আছে? বাংলা স্বরবর্ণের সঙ্গেও ফলা যুক্ত হয়েছে, যেমন অ্যাপোলো, অ্যাটম, অ্যাটর্নি, অ্যালার্ম, এইগুলো। এখানে যুক্ত বর্ণ দেওয়া আছে, আপনি একটু দেখেন যুক্ত বর্ণগুলো। এখানে যুক্ত বর্ণ আমার যেটা দরকার আছে সেটা সেটা কিয়, যেটা ক যুগ মূর্ধন্যস্য, ক যুগ দন্তস্য, যেগুলো আমরা সহজে পারি না মানে বের করতে। এই যে এটাকে দেখলে অনেকে বলতে পারে না। আপনি খেয়াল করে দেখেন, এই যে এটা প্রথমে কি আছে? প্রথমে দেখবেন এটা এভাবে দিচ্ছে, তাহলে এটা কি? এটা বর্গীয় জ, ওই যে এমনে বর্গীয় জ। পরে কিন্তু ইয়োটার কি করছে? এটার উপরে ইয়োটা ঘুরাই দিচ্ছে। তাহলে প্রথমে কিন্তু আমরা বর্গীয় জ মতো আমরা এইভাবে লিখেছি, ঠিক আছে? এই যে এইভাবে লিখেছি, এটা বর্গীয় জ প্রথমে, ঠিক না? এরপরে এটার মধ্যে আমরা ওই যে ইয়োর প্যাসটা যেটা আছে, এই প্যাসটা আমরা এইভাবে ঘুরে দিয়েছি। তাই প্রথমে বর্গীয় জ, তারপরে ইয়। এটা খেয়াল করে দেখেন, এটা প্রথমে হচ্ছে আপনার নিয়, তারপর চ। অনেকে বলতে পারে এটা কেমন হইলো? আপনি খেয়াল করেন, এটাতে আমরা লিখছি আমরা এমনে ঘুরাইয়া, এমনে দিয়া, এমনে দিয়া, এমনে দিছি। তাহলে প্রথমে কিন্তু এর মতো ঘুরাইছি, তাই ইয়োটা কিন্তু প্রথমে এর মতোই লিখতে হয়, লিখে এমনে দিতে হয়, ঠিক না? আর পিছনে দেখেন আপনি ইয় আছে, ইয়োর একটা ফেস দেওয়া আছে, তারপর চ। অনেকে, আমি কিন্তু এটা বলতেছি না যে ইউ এবং চ আপনার মনে থাকবে, ঠিক আছে? আপনার কিন্তু মনে থাকবে না প্রথমটা কি চ নাকি ইয়, আমি এটা বলতেছি। বা উপরটা যেটা আছে এটা, যে প্রথমটা কি বর্গীয় জ, তারপরে ইয় বা নিয়, এটা কি না, আমি এটা বোঝাতে চাচ্ছি যে প্রথম অক্ষরটা কি। তাও আপনি যদি চ প্লাস নিয় লেখেন তাহলে কিন্তু ভুল হবে। প্রথমে কিন্তু বলতে হবে ইয় প্লাস চ, আর উপরটা বলতে হবে কিন্তু বর্গীয় জ প্লাস ইয়। আপনি যদি ইয় প্লাস বর্গীয় জ বলেন তাহলে কিন্তু কাটা হবে। প্রথম অক্ষর কোনটা এটা আমাকে জানতে হবে। পরটা দেখেন ইয়ের সাথে বড় ছ, ইয়ের সাথে বড় ছ। পরে এফটা দেখেন ইয়ের সাথে দেখেন, প্রথমে কিন্তু আমরা এমনি দিছি, ইয়েটার মতো ঘুরাইতে চেয়েছে, তারপরে এমনি ফেলে দিছি। এই যে মাথা, ইয়ের মাথা আগে কিন্তু, তাই ইয়ে আগে। এবার আপনাকে শিখতে হবে, কেন অভাব নাই দেওয়া আছে, আপনি যেগুলো আপনি শিখতে হবে। অনেকে এটা দন্তন্য মনে হতো এটা মূর্ধন্য, কেন দেখেন এটা উপরে মাথা নাই,
তো এখানে অসংখ্য এই যে এটা দরকার লাগে ব্রাহ্মণ হ যুগ ম, এই যুক্ত বর্ণটা আপনাকে শিখতে হবে। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিতীয় পরিচ্ছেদ ধ্বনির পরিবর্তন নিয়ে। সেই পর্যন্ত আমাদের এই যাত্রার সঙ্গে থাকেন।